যদি কোনো ব্যক্তি ভুয়া বিয়ে বা মিথ্যে নির্যাতনের অভিযোগে ধরা পড়েন তাহলে তার কি ধরনের শাস্তি হতে পারে? ভায়োলেন্স এগেইনস্ট উইমেন্স অ্যাক্টের আন্ডারে যে ধরনের কেস, তাতে অ্যাটলিস্ট 50% হচ্ছে পুরুষ মানুষ। হ্যাঁ, কারণ ওই অত্যাচার শুধু যে পুরুষরা মহিলাদের করে তা না, এটা মহিলারাও পুরুষদেরকে অত্যাচার করে। পিটিশনটা আগে করা থাকতে হবে এমন কোনো কথা নাই। ধরেন বিয়ে করেছেন, তারপর আর কোনো খবর নাই, হ্যাঁ, তার জন্য অ্যাপ্লাই করতেছে না, একসাথে ব্যাংক অ্যাকাউন্ট করে না, এটা করে না, সেটা করে না, মানে কিছুই করতেছে না, তারপরও আপনি এই পিটিশন করতে পারবেন যদি আপনি অত্যাচারের শিকার হন। বিয়ের ভিত্তিতে গ্রিন কার্ড হলে তারা একটু রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। যদি বিয়ের 2 বছরের মধ্যে একদিন আগেও যদি গ্রিন কার্ডটা হয়ে যায়, তাহলে আপনাকে কন্ডিশনাল রেসিডেন্স দেয়। যুক্তরাষ্ট্রের বা আমেরিকার ইমিগ্রেশন আইন অনুযায়ী বিয়ের মাধ্যমে যে গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়াটি আসলে কিভাবে কাজ করে? ভুয়া বিয়ে বা শাম বিয়ে আইনগতভাবে কিভাবে সংজ্ঞায়িত করা হয় এবং এটি প্রমাণ করা কতটা কঠিন বা সহজ? আরেকটি প্রশ্ন, যে অনেক সময় অভিযোগ ওঠে যে কেউ নির্যাতনের সাজানো গল্প বানিয়ে এই ভায়োলেন্স এগেইনস্ট উমেন অ্যাক্ট বা ভাওয়া যেটাকে আমরা বলি সুবিধা নিচ্ছে। আইনজীবীর দৃষ্টিতে এমন অভিযোগের সত্যতা ও জটিলতা কি? এবং আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই যে যদি কোনো ব্যক্তি ভুয়া বিয়ে বা মিথ্যে নির্যাতনের অভিযোগে ধরা পড়েন তাহলে তার কি ধরনের শাস্তি হতে পারে? একবারই অনেকগুলো প্রশ্ন আপনাকে করে নিলাম যাতে আপনি নিরবিচ্ছিন্নভাবে উত্তরগুলো দিতে পারেন। অ্যাটর্নি মীর এম মিজানুর রহমান। ধন্যবাদ। আপনার প্রশ্নগুলো একটা একটা করে বলার কিছু নাই, আমি ওভারঅল বলছি, সেখান থেকে আপনি প্রশ্নটা শুনবেন। তো যাই হোক, সেটা হচ্ছে যে বিয়ের ভিত্তিতে বিভিন্ন দেশেই গ্রিন কার্ড পাওয়া যায়, স্থায়ী নিবাস, স্থায়ী কি যেন বলে যে পার্মানেন্ট রেসিডেন্স যেটা আছে, সেটা পাওয়া যায়। এটা মোটামুটি সবাই জানে গেল। এখন কথা হচ্ছে এর ফলে যে জিনিসটা হয়েছে, আপনি যে কথাগুলো বললেন সেগুলো কিছু কিছু হয়েছে বা অনেকই হয়েছে, যার ফলে এই বিয়ের ব্যাপারটাকে, বিয়ের ভিত্তিতে যে অ্যাপ্লিকেশন গুলো যেগুলো হয় সেগুলোকে সন্দেহের চোখে দেখা হয়, যার ফলে ইভেন একটা ঘটনা ঘটেছে যে বেশ কিছুদিন আগে থেকেই এটা করা হয়েছে যে বিয়ের ভিত্তিতে গ্রিন কার্ড হলে তারা একটু রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। যদি বিয়ের 2 বছরের মধ্যে একদিন আগেও যদি গ্রিন কার্ডটা হয়ে যায়, তাহলে আপনাকে কন্ডিশনাল রেসিডেন্স দেয়। ইজ গুড অ্যাজ ইট এনিথিং এলস, এক্সেপ্ট দ্যাট গ্রিন কার্ডটা পাওয়ার পরে 1 বছর 9 মাস পরে এবং 2 বছর শেষ হওয়ার আগে একটা জয়েন্ট পিটিশন করে আপনার এই কন্ডিশনটা রিমুভ করতে হয়। তারা দেখতে চায়, হ্যাঁ, যে আপনাদের বিয়েটা ঠিক আছে কিনা, এখনো সংসার টংসার কেমন হচ্ছে, মানে এই ব্যাপারটাকে আবার একবার খতিয়ে দেখে। হ্যাঁ, তো ফলে এটা দিয়ে বোঝা যায় যে গ্রিন কার্ডের ভিত্তিতে বিয়েটাকে ইট রেইজেস এ রেড ফ্ল্যাগ গেল। আচ্ছা, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই বিয়ের ভিত্তিতে গ্রিন কার্ডের ব্যাপারে যে পিটিশনার যিনি পিটিশনটা করেন, ওইখানের যে মূল ব্যাপারটা সেটা হচ্ছে বিয়েটা সঠিক কিনা। যেমন ওরা এটাকে বলে বোনাফাইড ম্যারেজ। আপনার ম্যারেজ সার্টিফিকেট আছে, মোটামুটি আপনি বিবাহিত, মানে অনেক ধরনেরই ইনফরমেশন আছে, ছবি টবি আছে ইত্যাদি। তারপরও তারা ভালোভাবে দেখে যে সত্যি সত্যি তাদের বিয়েটা ঠিক কিনা। সুতরাং এখানেও দেখা যায় যে একটা সন্দেহের থেকে এই জিনিসগুলা আসতেছে। আচ্ছা, এখন আমি আরেকটা ঘটনা দিয়ে শুরু করি। আমি কিছুদিন আগে বেশ কিছু কেস পাওয়ার একটা ব্যাপার হলো, যে কি ব্যাপার, বেশ কিছু স্প্যানিশ কেস আছে। আচ্ছা, ঘটনা হচ্ছে যে ওই যিনি আমাকে অফারটা দিলেন উনি একজন মানে অভিজ্ঞ প্যারালিগাল বা এজেন্ট, যেভাবেই হোক। ঘটনা হচ্ছে উনি যে লয়ারের সাথে কাজ করছেন তার লাইসেন্স চলে গেছে। কি ব্যাপার পরে আমি যা দেখলাম, এবং যার ফলে আমার সাথে আর ফার্দার যোগাযোগ আমি যাইনি, সেটা হচ্ছে যে লয়ার ছিলেন উনি এরকম প্রচুর এই ভাওয়া কেস করতেন। তা আমরা যেমন কোন জাজ কেমন, কোন গভর্নমেন্ট লয়ার কেমন, এগুলো নিয়ে আলাপ টালাপ করি, তারাও কিন্তু আলাপ টালাপ করে। হ্যাঁ, একবার 2012 সালে 26 জন লয়ার অ্যান্ড এজেন্টস ধরে নিয়ে গেল চায়না টাউন থেকে। সেখানে
একটা ছেলে, ভেরি ইয়াং স্মার্ট ছেলে, প্রতিদিন সে আমাদের চোখের সামনে দিয়ে 15-20 জন ক্লায়েন্ট নিয়ে যেত। তো তারই আরেক মানে ওই সমগোত্রীয় দেশের সমভাষার এক লোক আমাকে চুপি চুপি আবার বলতো যে বুঝতেই পারতেছ কি ঘটতেছে আর কি। তো যাই হোক, তো মোট কথা তার লাইসেন্স চলে গেছে, জেলে গেছে ইত্যাদি। আর ওই ভদ্রলোকের ওই যে বাবা কেস করতেন, মানে মানে ভিত্তিক যে সমস্ত গ্রিন কার্ড সেগুলো করতো, তারও লাইসেন্স চলে গেছে। সুতরাং বুঝতেই পারতেছেন এই ব্যাপারটা শুধুমাত্র যে বিয়েটা সঠিক কিনা এগুলা দেখে, এই ওভারঅল ব্যাপারটাই তারা খুব চোখে চোখে রাখেন। আমাকে একবার ওহায়োতে গভর্নমেন্ট অফিসার বললেন ইন্টারভিউর সময় যে এটা হচ্ছে একটা গোল্ড টিকেট। কারণ হয় কি, এই ভাওয়াকে একটা রেয়ার একটা ব্যাপার, যেখানে আপনি যদি ইলিগেলি ওইখানে প্রবেশ করেন, কারণ নর্মালি এখানে বসে গ্রিন কার্ড পেতে হলে আপনাকে সামাউন্ট দেখাইতে হবে আপনার প্রপার এন্ট্রি আছে, অ্যাডমিশন, যেমন ভিজিট ভিসায় এসছেন, কি প্যারোলে ঢুকছেন ইত্যাদি। তো কিন্তু যদি আপনি ইডব্লিউআই বলে উইদাউট ইন্সপেকশনও ঢুকেন, তাহলে এই ভাওয়া ভিত্তিক কেসে আপনি এখান থেকেই অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস করতে পারেন। এরকম বহু লোক আছে যারা এইভাবে করে আসছেন। তো গেল, তারা ওই যখন অন্য কোনোভাবে গ্রিন কার্ড হচ্ছে না, এরকম একটা বিরাট গ্রুপ তারা, এবং এটার সাথে আমাদের মতো অনেক অ্যাটর্নি জড়িত, এজেন্টস জড়িত, বিভিন্ন মানুষজন জড়িত। হ্যাঁ, তারা এরকম একটা বিয়ে হলো, বিয়ের পরে তারপরে একটা অভিযোগ তুলে দেওয়া হলো যে এরকমের সে অত্যাচারিত ইত্যাদি। এবং আপনি জেনে মানে এখানে খুশির ব্যাপার না, আমি জাস্ট একটা তথ্য জানাই, আমার এই ধরনের ওই যে ভায়োলেন্স এগেইনস্ট উইমেন্স অ্যাক্টের আন্ডারে যে এই ধরনের কেস, তাতে অ্যাটলিস্ট 50% হচ্ছে পুরুষ মানুষ। হ্যাঁ, কারণ ওই অত্যাচার শুধু যে পুরুষরা মহিলাদের করে তা না, এটা মহিলারাও পুরুষদেরকে অত্যাচার করে, সেগুলো অন্তত আমি জানি। গেল, তো যাই হোক, তো কিন্তু এট দ্য সেম টাইম এইখানে এই সমস্ত ঘটনা যদি ঘটে থাকে, অবাক হওয়ার কিছু নাই। যে একটা বিয়ে করলো, তারপর কিছুদিন পরে বলে দিল যে এরকম সে আমাকে অত্যাচার করতেছে। ওটা দিয়ে প্রথমে প্রিমা ফেসি এলিজিবিলিটির একটা প্রশ্ন আসে, মানে প্রিলিমিনারি অ্যাপ্রুভাল জাতীয়, ওটা হলো। তারপরে আজকে যেমন একজন আসলো, সেখানে আমি দেখলাম যে 44 মাস লাগছে এটার অ্যাডজুডিকেশনটা হতে। সাধারণত এগুলা আমি বলতে বাধ্য হয়েছি, কারণ খুব বলতেছে আর কি। ওইটাও যেমন আমি দেখে দিলাম ইউএসসিএস এর সাইটে গিয়ে, কিন্তু এট দ্য সেম টাইম বললাম আমি এগুলোতে বিশ্বাস করি না, এগুলো কম বেশি হতে পারে আর কি। গেল, তো যাই হোক, তো এই যে একটা ব্যাপার, এখানে আপনি যে প্রসঙ্গটা তুললেন, এটা একটু মানে সাবধান থাকা উচিত। কারণ একটা হচ্ছে তো বিয়েটা সঠিক কিনা গেল, তারপরে দেখাতে হয় যে আপনি ওই ভদ্রলোক মানে ভদ্রলোক বা ভদ্রমহিলা মানুষ, মানে আপনার মানে একটা তো হচ্ছে যে কোনো অ্যাপ্লিকেশন করলেই তারা ওই বায়োমেট্রিক্স করায়, ফিঙ্গারপ্রিন্ট করায়, কিন্তু এখানে আপনাকে নিজে থেকে, হ্যাঁ, যেমন আমরা এফবিআই এর কাছে পাঠাই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, হ্যাঁ, তারপর কত জানি 12 টাকা না 16 টাকা, 18 টাকা বোধ হয়, একটা মানি অর্ডার করে, তারপরে এইগুলো দিয়ে আমরা মানে অ্যাফার্মেটিভলি একটা ফিঙ্গারপ্রিন্ট করিয়ে ওইখানে তার ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যারেস্ট রেকর্ড একটা দিয়ে এগুলো আছে কিনা এফবিআই এর একটা রিপোর্ট দিই, বিভিন্ন এফিডেভিট দিতে হয় বিভিন্ন জনের নিজের যে সে কোনো খারাপ মানুষ না ইত্যাদি। তো এইভাবে করে তার এটা করতে হয়। তার আগে দেখাইতে হয় তাদের বিয়েটা অ্যাকচুয়ালি সঠিক ছিল। যেমন এই ধরনের যে ধরনের কেস বললেন, ভাওয়া কেস, একটা তো হচ্ছে বললামই, যদি এখানে উইমেন কথাটা লেখা, কিন্তু এটা সমভাবে প্রযোজ্য মেল এন্ড ফিমেল। সেকেন্ড থেকে আপনার যে পিটিশনটা আগে করা থাকতে হবে এমন কোনো কথা নাই। ধরেন বিয়ে করেছেন, তারপর আর কোনো খবর নাই, হ্যাঁ, তার জন্য অ্যাপ্লাই করতেছে না, একসাথে ব্যাংক অ্যাকাউন্ট করে না, এটা করে না, সেটা করে, মানে কিছুই করতেছে না, তারপরও আপনি এই পিটিশন করতে পারবেন যদি আপনি অত্যাচারের শিকার হন। আচ্ছা, ইভেন আপনি যদি ধরেন ওই যে যিনি অ্যাবিউজের স্পাউস, ওনার ধরেন আপনি কিছুই জানেন না, উনি জানেন উনি সিটিজেন, কিন্তু ওইটা তার এলিয়ান নাম্বার, তার সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এগুলো কিছু নাই আপনার কাছে, তারপরও বের করা যায়, এবং এই দায়িত্বটা গভর্নমেন্টের কাছে দেওয়া যায় যে আপনারা খুঁজে বের করেন, এবং তারা খুঁজে বের করে। আচ্ছা, গেল, তো এইভাবে করে বিভিন্ন সুযোগ সুবিধা আছে। যদি আপনাকে কেউ অত্যাচার করে, প্রথম কথা হচ্ছে যে আপনি ওই পুলিশের সাহায্য নেবেন, কেউ যদি আপনার উপরে অত্যাচার করে। গেল, হ্যাঁ,
এবং তারপরে আপনি যদি দেখা যায় যে এরকম অত্যাচার হচ্ছে, এবং সেটা হচ্ছে সব ধরনের অত্যাচার না, যে কোনো বিয়েতেই অত্যাচারের ব্যাপার আছে, এটা সবাই আমরা জানি। হ্যাঁ, সব বিয়েতে না, কিন্তু কোনো অনেক বিয়েতে। আচ্ছা, কিন্তু এইখানে যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ, যে যদি গ্রিন কার্ড এবং সিটিজেনশিপটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে কেউ কার উপরে অত্যাচারটা করে, ক্রুয়েল অ্যান্ড ইনহিউম্যান ট্রিটমেন্ট, সুতরাং এখানে মহিলাও করতে পারে, পুরুষও করতে পারে আর কি। পুরুষ হয়তো গায়ের জোরে করে, মহিলা হয়তো থিংস গেল। তো যাই হোক, তো এবার আর কি বলবো ভাই, মহিলারাও পিটাইতে পারে। হ্যাঁ, মানে সেদিকে আর নাই গেলাম আর কি। তো গেল। তো যাই হোক, তো এই যে ব্যাপারটা হচ্ছে, অনেক সময় বলে না যে হাতে মারলো না কিন্তু মুখে মারলো, এই জাতীয় ঘটনাও ঘটতে পারে। কিন্তু মেইন কথাটা হচ্ছে যে এখানে তারা নেক্সাসটা যেটা দেখতে চায়, যে ওই গ্রিন কার্ড এবং সিটিজেনশিপটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা। এটা আমেরিকার একটা পাবলিক পলিসির একটা পার্ট। এখানে যে আমাদের প্রেসিডেন্ট বাইডেন ছিলেন, উনি যখন সিনেটর ছিলেন, এই ভাওয়াটাকে আইনে সংসদে পাশ করানোর ব্যাপারে ওনার একটা বড় ভূমিকা আছে গেল। তো এই যে এখানে এই কথাগুলা, এগুলা যে আপনার একেবারে পুলিশ রিপোর্ট থাকতে হবে, হ্যাঁ, অর্ডার অফ প্রোটেকশন থাকতে হবে, মানে থাকলে ভালো কম, নাথিং রং, কিন্তু এটা যে থাকতেই হবে এমন কোনো কথা নাই। যার ফলে যেমন আপনি জাস্ট একটা এফিডেভিট দিয়ে, হ্যাঁ, এবং আরো দু একজনের এফিডেভিট দিলে তো ভালো হয়, ওগুলা দিয়েও আপনি এখানে আপনি I-360 যে সেলফ পিটিশন অ্যাবিউজ বেল, ওটা তো পাশ করে যেতে পারেন, সোজা কথা। হ্যাঁ, তো কিন্তু তার মানে এটাকে অ্যাবিউজ করার জন্য অনেক সময় ওই মিথ্যা পুলিশ কল করে মিথ্যা অভিযোগ দায়ের করা, যেগুলো আপনি বললেন, এগুলা ঘটছে। হ্যাঁ, এটা হয়তো করতেছে ইমিগ্রেশনের স্বার্থে, কিন্তু এতে করে একটা স্টেরিওটাইপ থিঙ্কিং চলে আসে যে এখানে কি ঘটনাটা কি। কারণ আমি প্রচুর ওই যে অর্ডার অফ প্রোটেকশনের ক্ষেত্রে আমি যার বিরুদ্ধে করা হয় সেখানে আমি রিপ্রেজেন্ট করি এবং আমি জিতি। কারণ দেখা যায় যে অনেক সময় মানে এমন না যে অল্প করছে কি বেশি করছে, অনেক সময় হয় হয়তো নাই, সেখানে অভিযোগ দিয়ে দিল। এই মুহূর্তে আমি একটা জায়গায় করছি কুইন্স ফ্যামিলি কোর্টে, যে হাজবেন্ড ওয়াইফের ব্যাপারে অভিযোগ করেছেন। তো যেটা হয়, সাথে সাথে টেম্পোরারি অর্ডার অফ প্রোটেকশন দিয়ে দেয়। তারপরে ওইখানে অনেক সময় যেটা করে, বিভিন্ন অজুহাতে এটাকে দেরি করায়। হ্যাঁ, যেমন ধরেন ইন্টারপ্রেটার আসে নাই, কি দেখা গেল সে সবই করে বেড়াচ্ছে, কিন্তু কোর্টে গেলে আর বাংলা পারে না, ইংরেজি পারে না। তো তখন ওই কোর্টের দিতে হয়, কারণ তাহলে ডিউ প্রসেস রাইটস এর ব্যাপার আছে। আবার এখানে যদি তার বিপক্ষে যায়, সে আপিল করে বলতেই পারে যে আমি বুঝি নাই, জাজ আমার ডিউ প্রসেস রাইট কে ভায়োলেট করেছে, আর যায় কোথায়, কেস উল্টে গেল। তো ফলে এগুলা কেউ রিস্ক নিতে চায় না। আবার এই যে দেরিটা হয়, সেইখানে এই দেরি করতে গিয়ে যে আবার নতুন করে ডেট পড়ে, ওই টেম্পোরারি অর্ডার অফ প্রোটেকশনও আবার এটা এক্সটেন্ড করে, যার ফলে যার বিরুদ্ধে একবার টেম্পোরারি অর্ডার অফ প্রোটেকশন যায়, সেটা চলিতেই থাকে। আচ্ছা, তারপরে শুধু তাই নয়, মানে আমার মানে কোন একটা কেস আছে, কোন একটা মানে আমি অত ডিটেলে যাব না। হ্যাঁ, সেটা হচ্ছে তার নাকি লয়ার আসেন, ওই লয়ারকে সে হায়ারই করে নাই নাকি। হ্যাঁ, ওই হায়ারই করে না, বললো যে আমার লয়ার আছে, এবং ওই এটা কিভাবে কি হলো কিছুই বোঝা গেল না। মোট কথা হচ্ছে যে যেহেতু সে রিপ্রেজেন্টেড, হ্যাঁ, তারপরে ওই ওখান থেকে আবার নতুন ডেট দিয়ে দিল। এইভাবে করে মানুষকে ওই করা হয়, কি জানি বলে যে অত্যাচার করা হয়, যে মানে বহু ভুল অভিযোগ তুলে এই ধরনের বিভিন্ন কিছু করে। প্রায় আমাদের কমিউনিটিতে আমরা যতই বিভিন্ন রকম কথা বলি না কেন, প্রচুর। আবার এখানে একটা মোটামুটি কম্পিটিশনও হয়, স্বামী 2 বার করেছেন, ওয়াইফ 3 বার করেছেন, কি উনি 1 বার করেছেন। এই ধরনের অবস্থাকে আমি তো মানে অবাক হওয়ার কিছু নেই। কেউ যদি অত্যাচারিত হয়, উনি 911 কল করবেন, এ ব্যাপারে কোনো শেষ নেই। এটা TVN24 যে কর্তৃপক্ষ, তাদেরও পলিসি নিশ্চয়ই, যে কেউ যদি হয় কি জানি বলে অত্যাচারিত হয়, শরমের কারণে, কমিউনিটিতে কি বলিবে, এগুলোর কারণে আপনি বন্ধ থাকবেন তা না, আপনি মারা যাবেন কিন্তু ফোন করবেন না, এটা হয় না। কিন্তু কথাটা হচ্ছে এরকম অনেক ঘটনা ঘটছে, পরে গিয়ে দেখা যায় যে এখানে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে ফর সামথিং এলস। যেখানে করলে তারপরে ওই হয় কি জানি বলে, তখন ওই অ্যাবিউজ বেস কেসে স্ট্রং হয়। এই ধরনের বিভিন্ন কিছু ঘটছে, এটা যে ঘটছে না তা না,
আমরা নিজেরা জানি, বিকজ আমরা এই ধরনের কেসের ব্যাপারে মানে সামহাউ ওয়েন উই আর দ্যার আমরা এগুলোতে করি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।